নমস্কার, গল্প ভার্স স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, কলেজ লাইফে এক দুটো প্রেম প্রেম করেছেন তো? আরে হ্যাঁ, থাক থাক, বুঝেছি বুঝেছি। সব পুরনো গাছন্তি কেটে খুব একটা লাভ নেই, তাই না? তবে কলেজ লাইফের এই একটু সুইট অ্যান্ড সাওয়ার মুখরোচক প্রেমের গল্প হলে কেমন জমে বলুন তো? ঠিকই ধরেছেন। আজকে তাই আপনাদের জন্য একেবারে অন্যরকম মজার একটা প্রেমের গল্প নিয়ে এসেছি আমরা। আমাদের আজকের গল্পের নাম আর আমাদের দাবি একই বলতে পারেন, কারণ আমাদের আজকের গল্পের নাম লেখিকা সুস্মিতা গোস্বামী তেমনই রেখেছেন মনে হচ্ছে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সুস্মিতা গোস্বামীর কলমে হাসতে তোমায় হবেই। অনুরাগ কলেজের দিকে আসতেই ফের দেখতে পাই ইকোনমিক্স ডিপার্টমেন্টের সেই মেয়েটাকে। মেয়েটা আজকেও দাঁত বার করে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অসহ্য, আবার হাজির হয়ে গেছে। ও মেয়েটা চাই কি? প্রত্যেকবার আমার মুখের সামনে দাঁড়িয়ে থাকবে, বিরক্ত লাগে মুখটা দেখলেই, রাগ উঠে যায় মাথায়। হাসছে দেখো, দিই মনে হয় এক ঘুষিতে দাঁতগুলো ভেঙে। আমার মাথা গরম করার জন্যই মনে হয় এসব করে। না, অনেক হয়েছে, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। মনে মনে গজগজ করে অনুরাগ মেয়েটার একদম সামনাসামনি গিয়ে দাঁড়ায়। মেয়েটা আজ নয়, সেই প্রথম দিন থেকেই অনুরাগের দিকে এইভাবে হাসি মুখে তাকিয়ে থাকে। প্রথম প্রথম খেয়াল না করলেও পরে যখন খেয়ালে আসে তখন অনুরাগ পাত্তা দিত না, কিন্তু মেয়েটা নিজের কাজ রোজই ঠিক করে যেত। সে যেন অনুরাগের পাত্তার তোয়াক্কাই করতো না। আর এটাই অনুরাগ বুঝতে পেরে সবচেয়ে বেশি অবাক হয়। এরপর অবাক হওয়া থেকে বিরক্তি আসে, আর এখন পুরোপুরি রাগ। যে মেয়েটা সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্টের, কোনো দিক থেকেই তাকে সেভাবে চেনে না, সেই মেয়েটা কেন কেন তার দিকে অহেতুক এইভাবে তাকায়, সেটা তাকে জানতেই হবে। এই ভেবে অনুরাগ মেয়েটাকে কড়া গলায় বলে ওঠে, এই, তুমি আমার দিকে রোজ এভাবে তাকিয়ে থাকো কেন? কলেজে ঢোকার সময়, কলেজ থেকে বেরোনোর সময়, ক্যান্টিন, সব জায়গায় তোমার আর আমার ডিপার্টমেন্টটাও তো আলাদা। তাও কেন এমন করো? তুমি বুঝতে পারছো না তোমার এই অদ্ভুত আচরণে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তোমার মাথায় ছিটটিট আছে নাকি বলো তো? মেয়েটা মুখ চেপে হি হি করে হেসে ওঠে, যেটা দেখে অনুরাগ আরও রেগে যায়। আমি কি তোমাকে কোনো জোক শোনাচ্ছি যে এইভাবে হাসছো? দেখো, আমি ভালো কথা বলছি, আমার দিকে একদম এভাবে তাকাবে না। মেয়েটা আরও ড্যাব ড্যাব করে তাকিয়ে বলে, আচ্ছা, তাহলে কি এইভাবে তাকাবো নাকি এইভাবে? কথাটা বলেই সে চোখ দুটো এমন কুঁচকে ফেললো যেন কোনো ডিটেকটিভ সন্দেহভাজনকে পর্যবেক্ষণ করছে। অনুরাগ হতবাক। এগুলো কি মেয়েটার বোকামি নাকি চালাকি তা বুঝে উঠতে পারে না। তার রাগের আগুনে যেন কেউ ঘি ঢেলে দিল। আশেপাশে কিছু ছেলে মেয়ে এই দৃশ্য দেখে ফিসফিস করে হাসতে থাকে। অনুরাগ নিজেকে কোনো রকমে শান্ত রেখে মুখ গম্ভীর করে বলে, তুমি কি আমাকে কোনোভাবে ফলো করছো? আমার পেছনে কেন পড়ে আছো তুমি? মেয়েটা এবার একটু গম্ভীর হয়ে বলল, তুমি তো দেখছি খুব সিরিয়াস হয়ে গেলে। আমি তো শুধু হাসি, হাসলে কি দোষ? আসো, কিন্তু আমার দিকে তাকিয়ে না। আর যদি দেখি তাহলে? মেয়েটা কথা কেটে দিয়ে হেসে বলে, তাহলে কি দাঁত ভেঙে দেবে? না মানে দাঁত ভাঙলে তো আর হাসতে পারবো না। তখন কি তুমি খুশি হবে? অনুরাগ এবার আর কিছু বলতে পারে না। মেয়েটা আবার সেই মিটি মিটি হাসি নিয়ে চলে যায়, আর অনুরাগ দাঁড়িয়ে থাকে রাগ, অবাক আর একটু লজ্জা নিয়ে। লজ্জাটা যদিও ওর মনে হয় ঠিকই, কিন্তু সেটা রাগে চাপা দিয়ে দেয় জোর করে। এই মেয়েটার মাথায় দোষ আছে নাকি? নাকি আমি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি? বলে অনুরাগ গজগজ করে কোনো দিকে না তাকিয়ে কম্পিউটার সায়েন্সের ল্যাবে ঢোকার জন্য পা বাড়ায়। অপরদিকে মেয়েটাও মুচকি হাসি হাসতে হাসতে অনুরাগের ল্যাবের বিপরীত দিকে থাকা ইকোনমিক্স ডিপার্টমেন্টের রুমে বান্ধবীদের সাথে ঢুকবে। এমন সময় পূজা বলে একজন ওকে বলে, এই রিয়া, তুই ওই ছেলেটাকে, কি যেন নাম, হ্যাঁ ওই অনুরাগ, ওকে এরকম ভাবে রাগাস কেন রে? ও কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কোনো রামগরুরের ছানা নয়। তাই ওর পড়ার বিষয়ে প্রযুক্তিবিদ্যা হলেও হাসির ক্ষেত্রে তো আর সেই নীতি প্রয়োগ করতে দেওয়া যাবে না। মানে? সময় এলে ঠিক বুঝতে পারবি। আচ্ছা ব্যাপার তো, তাহলে চাইছিসটা কি তুই? মোট কথা, ওই ছেলেটাকে আমি রামগরুরের ছানা হয়ে থাকতে দেব না।
কিন্তু কেন? ও তোর কোন পাকা ধানে মই দিয়েছে? ওকে ওর মতো থাকতে দে না। ওকে রাগাতে হেব্বি লাগে। কি লাভ এতে? আরে একদিন রাগতে রাগতেই ও হাসবে। ওকে আমি হাসিয়েই ছাড়বো। এই কলেজে একমাত্র ওই এরকম রামগরুরের ছানার মতো থাকে। আচ্ছা, ও তো কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, কোনো কম্পিউটার তো নয় যে মুখটা সবসময় ফেচকে রাখবে। আরে আমিও তো ইকোনমিক্সের মতো একটা সাবজেক্ট নিয়ে পড়ি, তো সেটাও তো যথেষ্ট রসকসহীন। তাই বলে কি আমি মেপে মেপে আনন্দ উপভোগ করি? আমার পড়ার সাবজেক্ট আমার পছন্দের হতেই পারে, কিন্তু তাই বলে সেটাকে নিজের জীবনে এই রকমভাবে কনভার্ট করব? অনুরাগ ল্যাবের এক কোণে বসেছিল। কোরের লাইনের দিকে চোখ রেখেও তার মন চলে যাচ্ছিল রিয়ার কথাগুলোর দিকে। রিয়া আর তার বান্ধবীদের ফিসফিসানি হাসির টুকরো আওয়াজগুলো তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে আরো উত্তেজিত করছিল। খুব ভালো করেই বুঝতে পারছিল তাকে রাগান্বিত করা মেয়েটা নিজের বান্ধবীদের সাথে তার নামে গসিপ করছে, তবে কম্পিউটার নয়। এই কথাটা তার কানে যেতেই সে মনে মনে দাঁত কিরমির করল। রিয়া তাকে রামগরুরের ছানা, ছিটিয়াল, কম্পিউটার কি না বলছে, মানে যাকে বলে কিছুই বলা বাকি না রাখা। এই মেয়ের স্পর্ধা কত! আমাকে নিয়ে গসিপ করছে, তাও আবার আমার সামনে। আমাকে কম্পিউটার বলছে। ফাইন, এবার দেখাই। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট শুধু কোডই লেখে না, একটা বাগকে কিভাবে ডিলিট করতে হয় সেটাও ভালো করে জানে। আমাকে দেখে দাঁত বের করা এবার চিরতরে বন্ধ করতে হবে। সেদিন আর কিছু না বললেও অনুরাগের মাথায় একটা প্রতিশোধের নকশা তৈরি হচ্ছিল। রিয়া যে তার মনোযোগ পাওয়ার জন্য এটা করছে সেটা অনুরাগের রাগের আগুনে চাপা পড়ে গিয়েছিল। এখন তার কাছে রিয়া একটা চ্যালেঞ্জ, একটা ফিক্স হয়ে থাকার মতো প্রবলেম। পরের দিন অনুরাগ ডিপার্টমেন্টে ঢুকতে দেখল রিয়া তার বান্ধবীদের সাথে সিঁড়ির মুখে দাঁড়িয়ে। অনুরাগ আজও রেগে আছে, কিন্তু তার রাগটাকে আজ সে কাজে লাগাবে ঠিক করেছে। সে রিয়াকে উপেক্ষা করে যেতে চাইল, কিন্তু রিয়া তাকে থামালো। তা কি ব্যাপার রাগী বাবু? কাল রাতে কি ভূত দেখেছো নাকি? মুখটা এমন গোমড়া করে আছো কেন? নাকি বেশি রাত জেগে কোডিং করে মুখটা আরও শুকিয়ে গেছে? অবশ্য তোমার মুখটা তো এমন গোমড়া বাবুদের মতোই। তুমি কি বাংলা কথা বোঝো না? আমার কিন্তু এই সমস্ত অসভ্যতা একদম পছন্দ নয়। আর হ্যাঁ, আমার মুখের এক্সপ্রেশন নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি তোমার কাজ করো। আর শোনো, তুমি যদি আমার পিছু না ছাড়ো তাহলে আমি কিন্তু তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব, স্টকিং এর কেস। রিয়া আর তার বান্ধবীরা মুখ টিপে হাসতে লাগলো। স্টকিং? বাপরে, তুমি নিজেকে কি মনে করো, ফিল্ম স্টার? খামোখা আমি তোমার পিছু নিতে যাব কেন? আমি তো শুধু হাসি আর তোমাকে হাসানোর জন্য চেষ্টা করি। হাসার জন্য কি প্রিন্সিপালের কাছে যেতে হবে? আমার দিকে তাকিয়ে হাসবে না, এটাই আমার শেষ কথা। অনুরাগ হন হন করে হেঁটে চলে গেল। রিয়ার মুখে এবার একটা চওড়া হাসি ফুটল। স্টকিং? কি বলে রে ছেলেটা? রাগলে এক একটা এমন কথা বলে না, যা শুনে হাসি থামানো যায় না। আরে থামিস না, এই তো সবে শুরু। কম্পিউটার মহাশয়কে এবার দেখাবো মানুষের ফিলিংস আর ইমোশন কোনো অ্যালগোরিদম মেনে চলে না। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে তখন অনুরাগ একা একটা টেবিলে বসে কফি খাচ্ছিল। এমন সময় তার পাশে একটা ছায়া পড়ল। সে মাথা তুলে দেখল রিয়া নয়, একজন হ্যান্ডসাম লম্বা ছেলে তার দিকে তাকিয়ে হাসছে। ছেলেটা তাদের সিনিয়র, নাম অভিরূপ, ফিজিক্স ডিপার্টমেন্টের। অভিরূপ শুধু ভালো ছাত্রই নয়, কলেজে একটা রক ব্যান্ডের ভোকালিস্টও। কিরে অনুরাগ, একা বসে আছিস যে? না দাদা, কফি খাচ্ছিলাম। তোর খবর কি? আর বলিস না, একটা জরুরি কাজ ছিল। আচ্ছা একটা কথা বল, তোর টি শার্টটা তো দারুণ লাগছে, নিউ কালেকশন নাকি? অনুরাগের পরনে ছিল একটা নীল টি শার্ট, তাতে সাদা অক্ষরে লেখা এরর 404, ইমোশন নট ফাউন্ড। হ্যাঁ দাদা, নিউ। এই সেম টি শার্ট তো আমিও দেখেছি। কোথায় দাদা? মনে পড়ছে না, তবে কলেজেই মনে হলো দেখলাম। যাই হোক, আচ্ছা চলি রে, পরে কথা হবে। অভিরূপ চলে যাবার পর অনুরাগ টি শার্টের দিকে তাকালো। এই টি শার্ট
আবার অবিরুদ্ধা কলেজে কোথায় দেখলো? ঠিক তখনই ক্যান্টিনে প্রবেশের পথে রিয়াকে দেখা গেল। সে একটা সবুজ টি শার্ট পরে আছে, তাতে সাদা অক্ষরে লেখা ইমোশন ফাউন্ড, এরার 404 ফিক্সড। অনুরাগের চোখে চোখ পড়তেই রিয়া সেই মিটি মিটি হাসিটা হাসল, হাত নেড়ে একটা বিজয়ীর মতো ভঙ্গি করে দেখালো। অনুরাগের কফির কাপ প্রায় পড়ে যাবার জোগাড়। এইটা কি? এটা কিছুতেই কাকতালীয় হতে পারে না। এইমাত্র অভিরূপদা এই টি শার্টের কথা বললো, আর আজকেই আমার টি শার্টের জবাব। এই মেয়েটা কি আমাকে পাগল করে দেবে? আমার প্রতিটা পদক্ষেপ কি এই ডিটেকটিভওয়ালা ফলো করছে? সে রেগে টেবিল থেকে উঠে দাঁড়ালো। রিয়া, ও অনুরাগ, থুড়ি থুড়ি, রামগুরুর ছানা গুমরা বাবু কম্পিউটার মশাইয়ের মুখ থেকে আমার নাম! ভাগ্যিস আজকে আমি হাসিনি। কি বলছো বলো? তুমি কি শুরু করেছো? এই টি শার্টের কি মানে? আরে বাবা, এটা তো ফ্যাশন, টি শার্ট পরা কি বারণ? আমারও তো ইমোশন আছে, তাই টি শার্টে লিখে দিয়েছি, পাছে কেউ আবার আমাকে কম্পিউটার ভেবে না বসে। তুমি আমার টি শার্ট দেখে? আমি তো আর রামগুরুর ছানা নই যে এক জিনিস বারবার পরবো। আমার তো নতুন কিছু চাই, তাই না? বাই দ্য ওয়ে, আমার টি শার্টের ডিজাইনটার একটা ছবি তুলে নিও, যদি তোমার কাজে লেগে যায়। অনুরাগ দেখলো এবার পুরো ক্যান্টিনের লোক হাসছে। সে আর দাঁড়াতে পারল না, পরাজয়ের লজ্জা নিয়ে দ্রুত ক্যান্টিন ছেড়ে বেরিয়ে গেল। বাইরে এসে সে দেওয়ালে টাঙানো কলেজের 1 মাসের নোটিশ বোর্ডের দিকে তাকালো। সেখানে একটা নতুন নোটিশে লেখা, আগামী সপ্তাহে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আন্তঃবিভাগীয় ডিবেট প্রতিযোগিতা, বিষয় বিজ্ঞান প্রযুক্তি মস্তিষ্ক বনাম আবেগ অনুভূতি হৃদয়। অনুরাগ দেখল ডিবেটে তাদের ডিপার্টমেন্টের ছেলেদের হয়ে প্রথম বক্তার নাম লেখা অনুরাগ চৌধুরী, আর মেয়েদের দিক থেকে বিরোধী দলের প্রথম বক্তা আর কেউ নয়, ইকোনমিক্স ডিপার্টমেন্টের থেকে স্বয়ং রিয়া সেন। তো এই ছিল ব্যাপার? এই জন্য এত হাসি, এত মেজাজ দেখিয়েছিল আমাকে উস্কে দেওয়ার জন্য? আমার নাম দেওয়ার সাথে সাথে এই মহিষীও নাম লিখিয়েছে। বেশ, ডিবেটে আমার রাগ আর ওর হাসি, এবার দেখবি আসল খেলা। কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো রিয়ার হাসিটা কি সুন্দর। যখন সে দাঁত ভেঙে দেওয়ার কথা বলছিল, তখনও তার হাসিতে যেন দুষ্টুমি মাখা একটা সরলতা ছিল। আমি কি ভাবছি? পাগল হয়ে যাব এই মেয়ে পাল্লায় পড়ে। অনুরাগ যখন ডিবেটের প্রস্তুতির জন্য লাইব্রেরির দিকে যাচ্ছিল, রিয়া তখন দূর থেকে তাকে দেখছিল, আর সে নেহাকে বলল, দেখলে তো, আমি বলেছিলাম না ও হাসবে। কই, ও তো রেগেই আছে। না, ও মনে মনে হাসছে। ওর চোখে এক ঝলক মজা দেখলাম। আর ডিবেটের নাম লিখিয়েছে দেখেই তো বুঝতে পারছিস, ও আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে। তবে ডিবেটের বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে বিজ্ঞান প্রযুক্তি মস্তিষ্ক, আর অন্যদিকে আবেগ অনুভূতি হৃদয়। সেটাই তো মজা। দেখিস, ও রাগ দিয়ে শুরু করবে আর শেষটা করবে হাসি মুখে। সেদিন দুপুরে অনুরাগ লাইব্রেরিতে গিয়ে বসেছে। ডিবেটের জন্য নোটস তৈরি করতে হবে, আর এই মুহূর্তে তার সবচেয়ে বড় সমস্যা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করে হাসির মতো একটা ইমোশনাল কনসেপ্টকে টেক্কা দেওয়া যায়। সে গভীর মনোযোগ দিয়ে একটা গবেষণাপত্রের পাতা উল্টাচ্ছে। ঠিক তখনই লাইব্রেরির শান্ত পরিবেশে একটি বিরক্তিকর ফিসফিসানি ভেসে এলো। অনুরাগ মাথা তুলে দেখল আর কেউ নয়, রিয়া তার বান্ধবীদের নিয়ে তারই পাশের টেবিলে বসে জোরসে হেসে চলেছে। লাইব্রেরির নীরবতা বজায় রাখুন নোটিশ বোর্ডকে যেন তারা চ্যালেঞ্জ জানাচ্ছে। অসহ্য! এই মেয়েটা আমার পেছনে পেছনে চলে এসেছে এখানে। একটু কি শান্তি দেবে না আমাকে? আর সবচেয়ে বড় কথা, অসভ্যতা করতে গিয়ে কি লাইব্রেরির নিয়ম ভুলে গেছে, নাকি জানি না, নাকি ইচ্ছাকৃতভাবে আমাকে জ্বালাতে এসেছে। অনুরাগ কোনো মতে নিজেকে শান্ত রেখে নোটস লিখতে শুরু করলো, কিন্তু রিয়ার দলটা এত জোরে ফিসফিস করছিল যে অনুরাগের পক্ষে মনঃসংযোগ করা সম্ভব হয়ে পড়ছিল না। নেহা, তুই বল তো, কম্পিউটার সায়েন্সের ছেলেগুলো এত গম্ভীর কেন হয় রে?
ওরা কি হাসতে ভুলে যায় নাকি হাসলে ওদের সিস্টেম ক্র্যাশ করে যাবে? আরে বাবা, ওরা তো সব লজিক আর ডেটা নিয়ে থাকে, ইমোশন কোথায় পাবে? অনুরাগ এবার আর চুপ থাকতে পারল না। সে জোরে খসখসে গলায় বলল, তোমার একটু শান্ত হবে? এটা লাইব্রেরি, গসিপ করার ক্যান্টিন নয়। এত হাসি এত কথা তোমাদের আসে কোথা থেকে? লাইব্রেরির ট্রাস্টি বোর্ডটা কি চোখে পড়ছে না, নাকি চোখটাও কানা? রিয়া ঘুরে বসল, মুখে সেই মিটিমিটি হাসিটা। ও আচ্ছা আচ্ছা, লাইব্রেরিতে বসে হাসতে নেই, কথা বলতে নেই তা নয় বুঝলাম, কিন্তু তোমার কাছে তো কোনো ডেটা নেই যে আমি কতটা জোরে হাসতে পারি। আর একটা কথা, গম্ভীর মানুষরাই না বেশি গসিপ করে। কারণ তারা আমাদের মতো চিল্লায় না, মনে মনে সব পোষে আর ফিস ফিস করে কথা বলে। তুমি কি আমাকে উস্কানি দিচ্ছ, তাই না? ডিবেটের জন্য আমাকে রাগিয়ে আমার মনোযোগ নষ্ট করতে চাইছো? তোমার চালাকি আমি বুঝি। উম, আমার চালাকি? আমি তো শুধু হাসি, হাসি কি অপরাধ? আর তোমার এই সিরিয়াস থাকার ভানটা এবার থামাও। সব সময় তো গম্ভীর কেন থাকো তুমি? আমি তোমার মতো ছিটিয়াল মেয়েদের মতো হাসতে পারি না। আর আমাকে গম্ভীর থাকার কথা বলার তুমি কে? তোমার কাজ হাসা, তাই হাসো, কিন্তু আমার দিকে তাকিয়ে নয়। তোমার দিকে তাকিয়ে কেন হাসবো না? তোমার মুখটা তো একটা কমেডি শো এর মতো, রামগরুরের ছানার মতো মুখ করে বসে আছো। তোমাকে হাসাতেই তো আমি কলেজে আসি। কথাটা শুনে অনুরাগের রাগ এমন বাড়ল যে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ রিয়া। তোমার সমস্যাটা কি? আমার সঙ্গে তোমার ব্যক্তিগত শত্রুতা কিসের? ব্যক্তিগত শত্রুতা? ছি, শত্রুতা তো কোনো হাসির বিষয় নয়। আমি তো বন্ধু হতে চাই, কিন্তু তুমি তো রামগরুরের ছানার মতো সেজে বসে আছো। তুমি যদি আর একবার আমাকে রামগরুরের ছানা বলেছ। ঠিক তখনই লম্বা হ্যান্ডসাম অভিরূপ তাদের দিকে এগিয়ে এলো। সেও লাইব্রেরিতেই পড়ছিল। বলল, কি রে অনু, রিয়া, কি হচ্ছে এগুলো? লাইব্রেরির মধ্যে এত চিৎকার কেন? কিছু না দাদা, আমি শুধু ওকে একটু লাইব্রেরি নিয়ম বোঝাচ্ছিলাম। আর আমি ওকে বোঝাচ্ছিলাম হাসলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং উপকারী হয়। অভিরূপদা, তুমিই বলো, মানুষের হাসি কি প্রকৃতির নিয়মের বাইরে? অবশ্যই না। হাসি তো বরং লাইফের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশন। রিয়া ঠিকই বলেছে অনুরাগ, এত গম্ভীর হোস না। আর লাইব্রেরিতে ঝগড়া না করে বরং কফি শপে গিয়ে এই ইমোশনটা নিয়ে আলোচনা কর। তোমার ইমোশনের থিওরি তুমি রাখো দাদা, আর আমি এর সঙ্গে আর 1 মিনিট কথা বলতে চাই না। অনুরাগ রাগে নিজের বইপত্র গুছিয়ে নিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রিয়া মুচকি হেসে তাকে বিদায় জানালো। অনুরাগ ডিপার্টমেন্টের করিডোরে হাঁটতে হাঁটতে মনে মনে গজগজ করছিল। অসহ্য অসহ্য, এই মেয়েটা জ্বালায় আমার সব কাজ পণ্ড হচ্ছে। রামগরুরের ছানা, আমি ওকে ডিবেটে দেখে নেব, ওকে ওর নিজের হাসি দিয়েই হারাবো। হঠাৎ অনুরাগ খেয়াল করলো করিডোরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই অভিরূপ। সে অনুরাগের দিকে এগিয়ে এলো। কি রে অনু, এমন রেগে আছিস কেন? রিয়া তো একটু ফাজিল, কিন্তু খারাপ না। দাদা, আমি ওর ফাজলামি নিতে পারছি না। ও সব সময় আমার মনোযোগ নষ্ট করে। ওকে আমি ফাজলামি করতে বারণ করিনি, কিন্তু সেটা আমাকে দেখে যেন উত্তরোত্তর বেড়েই চলেছে। শোন, আমার মনে হয় রিয়া তোর সঙ্গে ফ্ল্যাট করছে। ফ্লার্ট? কি বলছো দাদা? ও শুধু আমাকে জ্বালায়। জ্বালাতন আর ফ্ল্যাটেশন মাঝে মাঝে একই মুদ্রার এপিটোপিট হয় রে। যাই হোক, একটা কথা মনে রাখিস, রিয়া কিন্তু আমার নিজের ছোট বোনের মতো, নেহার খুব ক্লোজ বন্ধু। নেহাও খুবই ভালো মেয়ে। রিয়া ওর কাছে তোর সম্পর্কে প্রায়ই বলে। কি কথা বলে? আমার গাম্ভীর্য নিয়ে? হাসি নিয়ে। সে নাকি তোকে হাসিয়েই ছাড়বে। শোন, ডিবেটের সময় মাথা ঠান্ডা রাখিস। রিয়া কিন্তু খুবই ব্রিলিয়েন্ট ডিবেটার। ওকে রাগ দিয়ে হারাতে পারবি না, লজিক দিয়ে উত্তর দিবি। অনুরাগের মাথায় যেন একটা নতুন চিন্তা এলো। রিয়ার বান্ধবীর দাদার এমন কথা বলা কি নেহা বা রিয়ার কোনো চাল, নাকি অভিরূপ সত্যিই সহানুভূতি দেখাচ্ছে? কিন্তু তার মাথা থেকে রিয়ার হাসি আর রামগরুরের ছানুপাতিটা যাচ্ছে না কেন? ধন্যবাদ দাদা, আমি ডিবেটে লজিক দিয়ে ওর হাসিকে হারাবো। বিজ্ঞান কি সেটা আমি ওকে দেখাবো।
অন্যদিকে লাইব্রেরির বাইরে রিয়া হাসি থামিয়ে গম্ভীর মুখে নেহাকে বলল, জানিস তো নেহা, এই ছেলেটার রাগ দেখলে আমার মাঝে মাঝে খারাপ লাগে। ওকে শুধু হাসাতেই ইচ্ছে করে। আমার মনে হয় ওর জীবনে অনেক স্ট্রেস। হয়তো তোর কথাই ঠিক রিয়া, ওকে আর একটু সময় দে। না, আর সময় নেই। ডিবেটেই ওকে আমার কথা শুনতে হবে। কিন্তু সেদিন সন্ধ্যায় রিয়াদের ডিপার্টমেন্টের বারান্দায় একটা গন্ডগোল হলো। পূজা আর নেহা মিলে রিয়াকে টানতে টানতে নিয়ে এলো। এই দেখ রিয়া, এই ছেলেগুলো কি বলছে? তিনজন সিনিয়র কম্পিউটার সায়েন্সের ছাত্র হাসতে হাসতে বলছিল, এই রিয়া, তোরা নাকি ডিবেটে হারবি? তোদের নাকি আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র অনুরাগ দ্য ব্রিলিয়েন্ট হারিয়ে দেবে। কোথায় মুখ রাখবি রে তখন তোরা? হ্যাঁ, তোরা তো শুধু হাসিস, হাসির আবার যুক্তি কি রে? আমার তো মনে হয় তোরা ডিবেটে শুধু জোক শোনাতে যাবি। রিয়ার মুখটা রাগে লাল হয়ে গেল। তার হাসি তখন উধাও। কি বললে? আমাদের ডিপার্টমেন্ট হেরে যাবে? হারবি না তো কি? তোরা পাতি ইকোনমিক্সের স্টুডেন্ট হয়ে কম্পিউটার সায়েন্সের সাথে লড়ছিস, হেরে তো ভূত হয়ে যাবি। রিয়ার চোখ জোড়া রাগে জ্বলতে লাগলো। তার হাসির মুখোশটা পুরোপুরি সরে গিয়ে সেখানে এলো এক কঠিন জেদ। আমার ডিবেটে জেতা দরকার ছিল না, কিন্তু এখন দরকার। আমাদের সাবজেক্টকে পাতি বলা? বোঝে ইকোনমিক্সের স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি? মূর্খের দল সব। এবার তো আমি ওই রামগুরুরের ছানাকে হারাবই। আমার ডিপার্টমেন্টকে কিছুতেই হারতে দেব না। কাল ডিবেটে দেখা হবে। কলেজের অডিটোরিয়াম লোকে লোকারণ্য। আজকের ডিবেটের বিষয় বিজ্ঞান প্রযুক্তি মস্তিষ্ক বনাম আবেগ অনুভূতি হৃদয়। অনুরাগ তার টিমের প্রথম বক্তা। সে সায়েন্সের লজিক দিয়ে হাসি ইমোশনের অসারতা প্রমাণ করতে প্রস্তুত। তার পোশাকে কোনো পরিবর্তন নেই, পরিষ্কার শার্ট আর প্যান্ট, মুখে সেই চিরাচরিত গাম্ভীর্য। কিন্তু তার চোখে আজ জেদ, যা রিয়ার চ্যালেঞ্জের আগুন থেকে তৈরি হয়েছে। অন্যদিকে রিয়া যখন মঞ্চে এলো তখন তার চেহারায় সেই দুষ্টু হাসিটা উধাও। সিনিয়রদের কথায় তার জেদ এখন চরমে। সে একটা উজ্জ্বল হলুদ সালোয়ার কামিজ পরেছে, যেন তার প্রাণবন্ত ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছে, কিন্তু তার চোখ দুটো কঠোর। অনুরাগ প্রথম বক্তা হিসেবে শুরু করলো। তার বক্তব্য ছিল ঝরঝরে, তথ্য নির্ভর এবং পুরোপুরি লজিক্যাল। সম্মানিত বিচারক মণ্ডলী, আমার বিরোধী দলের সদস্যরা এবং শ্রোতাবৃন্দ, হাসি কোনো শ্রেষ্ঠ ওষুধ নয়, এটি একটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া মাত্র। বিজ্ঞান প্রমাণ করেছে হাসির ফলে ডোপামিন এন্ডরফিন নির্গত হয়, যা সাময়িক আরাম দেয়, কিন্তু এটি কোনো দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নয়। একজন রোগীর কঠিন অসুখে শুধু হাসির ফলে রোগমুক্তি ঘটে না, তাই প্রয়োজন হয় বিজ্ঞানের তৈরি ওষুধ, সার্জারি এবং সঠিক অ্যালগোরিদম মেনে চিকিৎসা। হাসি যদি ওষুধ হতো তবে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন হতো না। হাসির পেছনে কোনো লজিক নেই, শুধু ইমোশন আছে, যা ক্ষণস্থায়ী এবং অনিশ্চিত। অনুরাগের বক্তব্য শেষ হলে অডিটোরিয়ামে মৃদু করতালি হলো। অনুরাগ বিজয়ের হাসি নিয়ে রিয়ার দিকে তাকালো। এরপর রিয়ার পালা। সেই মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। অডিটোরিয়াম জুড়ে এক চাপা উত্তেজনা। ধন্যবাদ। আমি আমার বিপক্ষ বন্ধুকে জিজ্ঞেস করতে চাই, যে লজিক আর অ্যালগোরিদমের কথা তুমি বলছো, সেটা কি তোমার কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ? জীবন কি শুধু বাইনারি কোড? তুমি বলছো হাসির পেছনে কোনো লজিক নেই, কিন্তু এটাই তো মানব অর্থনীতির সবচেয়ে বড় লজিক। হাসি হলো এমন একটা বিনিয়োগ যা কোনো খরচ ছাড়াই আমাদের উৎপাদনশীলতা বাড়ায়। হাসি মানসিক চাপ কমায়, যা অর্থনীতিতে শ্রমিক দক্ষতা বাড়ায়। যে বিজ্ঞান মানুষকে হাসতে শেখায় না, সেই বিজ্ঞান ব্যর্থ। রিয়ার এই আক্রমণাত্মক ও জোরালো বক্তব্য শুনে অডিটোরিয়াম ফেটে পড়ল হাততালিতে। অনুরাগ রাগে কপাল কুঁচকে ফেলল। এগুলো অর্থহীন আবেগিকতা। তুমি অর্থনীতিকে হাসির সঙ্গে গুলিয়ে ফেলছো। হাসির ফলে যদি প্রোডাক্টিভিটি বাড়তো তবে তোমাদের ইকোনমিক্সের কোনো ছাত্র এত গম্ভীর হতো না। আর তোমার ডিপার্টমেন্টের সিনিয়ররা কাল রাতে আমাকে ভয় দেখিয়েছেন যাতে আমি ডিবেটে ভালো না করি। এটাই তোমাদের অর্থনীতির নৈতিকতা। স্টপ ইট! তুমি অহেতুক পার্সোনাল অ্যাটাক করছো কেন? আমার সিনিয়রদের কথা কেন টানছো? এটা কোনো গসিপ সেশন নয়। আমি তোমার ব্যক্তিগত আক্রমণের উত্তর দিচ্ছি।
তুমি শুধু আমাকে রাগাতে পারো, তুমি হাসির গুরুত্ব বোঝাতে পারো না। তুমি একজন ছিটিয়াল মেয়ে যে কেবল দৃষ্টি আকর্ষণ করতে চায়। আমি ছিটিয়াল? আর তুমি? তুমি তো একজন অসামাজিক রামগরুর ইচ্ছানা, যার চোখে কোনো ইমোশন নেই। তোমার মতো কম্পিউটারকে হাসাতে হলে তো আমাকে ছিটিয়াল হতেই হবে। আর শোনো, তুমি যদি এতই লজিক্যাল হতে, তবে তুমি কেন এত রেগে যাচ্ছ? তোমার রাগ প্রমাণ করে তোমার বৈজ্ঞানিক লজিক ব্যর্থ। অনুরাগের মাথায় যেন রক্ত উঠে গেল। সে ভুলে গেল যে সে একটি ডিবেট মঞ্চে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি রাগী কারণ তোমার মতো বিরক্তিকর মেয়ে আমার জীবনে একটা বাঘের মতো ঢুকে পড়েছে, আর এই বাঘ আমি ডিলিট না করে ছাড়বো না। তুমি কি জানো তোমার এই অযথা হাসির জন্য আমার পড়াশোনাটা কতটা ক্ষতি হচ্ছে? আমার হাসি তোমার কাছে অযৌক্তিক? বাহ, তোমার যদি পড়াশোনার এতই ক্ষতি হয়, তবে তুমি কেন আমার সাথে ঝগড়া করো? কেন তুমি আমাকে পাত্তা দাও, আমাকে এড়িয়ে যাও? নাকি তোমার কম্পিউটার মাইন্ডে আমার হাসিটা একটা ভাইরাসের মতো আটকে গেছে? এই বাকযুদ্ধ এমন চরম পর্যায়ে পৌঁছালো যে বিচারক এবং দর্শকরা হতবাক হয়ে গেল। অভিরূপ পিছন থেকে বারবার শান্ত হ তোরা, এটা ডিবেট স্টেজ, যুদ্ধ করার আখড়া নয় বলে ইশারা করছিল, কিন্তু কেউ থামলো না। কে শোনে কার কথা? আমার ওপর তোমার এই অহেতুক মনোযোগের কোনো লজিক নেই। হয় তোমার মাথায় দোষ আছে, নয় তুমি আমাকে ফলো করছো। তোমার হাসি, তোমার টি শার্ট সবই আমার বিরুদ্ধের একটি চক্রান্ত। চক্রান্ত? তুমি এতটাই আত্মকেন্দ্রিক যে তুমি বুঝতেও পারছো না মানুষ তোমার গাম্ভীর্য দেখে হাসতে হাসতে ক্লান্ত। আমি শুধু চেয়েছিলাম তুমি একবার হাসো, অন্তত আজকের দিনে তো হাসতে পারতে। কিন্তু তুমি তো শুধুই রাগ। আমি হার মেনে নিলাম, তোমার বিজ্ঞানী জিতুক, যেখানে হাসি একটা দোষ। রিয়া মঞ্চ ছেড়ে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। অডিটোরিয়ামে পিনপতন নীরবতা। অনুরাগ দেখল রিয়ার বান্ধবী পূজা আর নেহা রেগে তার দিকে তাকাচ্ছে। অনুরাগ নিজেকে শান্ত করতে পারল না। তার জিত হলো, কিন্তু সেই জয়ের কোনো আনন্দ নেই। রিয়ার কান্না ভেজা চোখ আর আমি হার মেনে নিলাম কথাটা তার বুকে গিয়ে বিঁধল। অসহ্য! আমি কি খুব বেশি বলে ফেললাম? আমি কেন এত রেগে গেলাম? আমার লজিক কি সত্যি ব্যর্থ হলো? ডিবেটের ফলাফল ঘোষণার আগেই মন খারাপ নিয়ে অনুরাগ মঞ্চ থেকে নেমে গেল। সে বাইরে এসে রিয়াকে খুঁজতে শুরু করলো, কিন্তু রিয়া তখন ডিপার্টমেন্টের পেছনে একটি গাছের নিচে একা দাঁড়িয়ে কাঁদছিল। ঠিক তখনই অভিরূপ অনুরাগের সামনে এসে দাঁড়ালো, তার চোখে রাগ। কি রে অনুরাগ, এটা কি করলি? ডিবেট মঞ্চকে ব্যক্তিগত ঝগড়ার জায়গা বানিয়ে দিলি। রিয়া মেয়েটা সত্যিই ভালো, শুধু একটু দুষ্টু। ওকে এত খারাপ কথা বললি কেন? আমি জানি না দাদা, আমি ওর ওপর খুব রেগে গিয়েছিলাম। আরে বাবা, রাগ তো স্বাভাবিক, কিন্তু ওকে ছিটিয়াল বলে আর বাঘ বলাটা খুব বাড়াবাড়ি। কিন্তু শোন, তোর রাগটা কমাতে হবে। এটা শুধু তোকে নয়, তোর চারপাশের মানুষদেরও আঘাত করছে। আমি ওকে খুঁজে দেখছি দাদা, সরি বলতেই হবে। এখন নয়, নেহা আর পূজা ওর কাছে গেছে। এখন গেলে ঝামেলা আরও বাড়বে। রিয়া খুব সেন্সিটিভ কিন্তু। অনুরাগ দীর্ঘশ্বাস পড়ল। সে জানে এই ঝগড়া তার কম্পিউটার মাইন্ডে একটা নতুন এন্ট্রি দিয়ে গেল, অপরাধবোধ। এদিকে রিয়া কাঁদতে কাঁদতে নেহাকে বলল, আমি আর কোনোদিন ওকে হাসাতে যাব না। ও যেন সারা জীবন রামগরুরের ছানাই থেকে যায়। আমার আর দরকার নেই। শান্ত হ রিয়া, তুই তো শুধু চেয়েছিলি ও হাসুক। না নেহা, আমার জেদ ছিল। ও আমাকে কি ভাবলো? একটা ছিটিয়াল মেয়ে। কিন্তু রিয়ার মনে মনে অন্য কথা চলছিল। অনুরাগের রাগের মধ্যেও সে এক ঝলক আবেগ দেখেছিল। তার রাগটা ছিল একান্তই তার জন্য, অন্য কারো জন্য নয়। সেই রাগের মধ্যে কোথাও যেন গভীর মনোযোগ আর গুরুত্ব দেওয়ার একটা লুকানো বার্তা ছিল। ডিবেটের পর 2 দিন কেটে গেছে। অডিটোরিয়ামের সেই ঝগড়া এখন পুরো কলেজের ক্যান্টিন ও ডিপার্টমেন্টের করিডোরের প্রধান আলোচ্য বিষয়। অনুরাগ জিতেছিল, কিন্তু সে কোনো অভিনন্দন গ্রহণ করেনি।
তার জয়ের আনন্দ চুরি করে নিয়েছিল রিয়ার কান্না ভেজা চোখ আর অভিরূপের তিরস্কার। আমি কেন এমন করলাম? একটা নিরীহ মেয়েকে বাঘ বলা আমার উচিত হয়নি। আমার লজিক তো আমাকে মানুষ হতে শেখায়নি। ক্ষমা চাইতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? তৃতীয় দিন সকালে কলেজে ঢুকে অনুরাগ দেখল রিয়া কোথাও নেই। তার মনটা সামান্য খারাপ হলো, কিন্তু পরে সে দেখতে পেল রিয়া আর তার বান্ধবী নেহা অদূরবর্তী লাইব্রেরি কাউন্টারের কাছে দাঁড়িয়ে ফিস করে কথা বলছে, আর রিয়ার মুখে হাসি নেই। রিয়া যখন তার দিকে তাকালো তখন সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। অনুরাগের বুকের ভেতরে অপরাধ বোধটা আরও চেপে বসল। অনুরাগ সিদ্ধান্ত নিল সে একটা কাগজে সরি লিখে রিয়ার ডিপার্টমেন্টে গিয়ে তার ডেস্কের নিচে রেখে দেবে। সরাসরি মুখোমুখি হওয়ার সাহস তার হচ্ছিল না। সে পকেট থেকে একটা নোটপ্যাড বের করে লিখতে শুরু করলো। ঠিক তখনই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি মিস্টার সেনগুপ্ত এলেন আর বললেন, আচ্ছা, ইকোনমিক্স ডিপার্টমেন্টের রিয়া সেন কি এখানে আছে? একটা আন্তঃবিভাগীয় ডেটা অ্যানালিসিস প্রজেক্টের জন্য সে আর কম্পিউটার সায়েন্স থেকে অনুরাগ চৌধুরী, তোমাদের দুজনকে আমি দল হিসেবে বেছেছি। তোমাদের একসঙ্গে কাজ করতে হবে। রিয়া, তোমার এইচওডির সাথে আমি কথা বলে নিয়েছি। তোমার কাজের জন্য তুমি স্পেশাল পারমিশন, অ্যাটেন্ডেন্স ও সমস্ত নোটস পেয়ে যাবে প্রেজেন্ট থাকতে না পারলেও। আজ থেকেই কাজ শুরু করে দাও। অনুরাগ আর রিয়া দুজনেই একে অপরের দিকে অসহায়ভাবে তাকালো। দুজনের মুখেই ফুটে উঠল চরম বিরক্তি। ভগবান, এই মেয়েটা এখন আমার উপর এত রেগে আছে, স্যার এখনই ওর সঙ্গে আমায় কাজ করতে হবে বলে অর্ডার দিয়ে দিলেন। একেই ব্যাড লাক। উফ, এ তো দেখছি আমার জীবনের সবথেকে বড় বাগ ফিক্সিং অ্যাসাইনমেন্ট। এই রাগী ছেলেটার সঙ্গে কাজ করব কিভাবে? স্যার চলে যাওয়ার পর রিয়া ধীরে ধীরে অনুরাগের ল্যাবের দিকে এগিয়ে এলো। তাদের মাঝখানে তখন শুধু একটা টেবিল নয়, ডিবেট মঞ্চের সমস্ত রাগ, দুঃখ, অপমান যেন দেয়াল তুলে দাঁড়িয়ে আছে। শোনো, আমি চাই না এই প্রজেক্টের জন্য ব্যক্তিগত ঝগড়া আসুক। তুমি শুধু ডেটা অ্যানালাইসিসের টেকনিক্যাল পার্টটা দেখবে, আমি ইকোনমিক্সের দিকটা সামলে নেব। অপ্রয়োজনে কথা বলার দরকার নেই। ঠিক আছে। সে সরি বলারও সুযোগ পেল না। কাজ শুরু হলো। প্রথম 2 ঘন্টা শুধু কম্পিউটারের কিবোর্ডের শব্দ আর কাগজপত্র উল্টানোর আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। তাদের নীরবতা এতটাই তীব্র ছিল যে ল্যাবের বাকি ছাত্রছাত্রীরাও ফিসফিস করছিল। হঠাৎ রিয়া বিরক্ত হয়ে একটা নিঃশ্বাস ফেলল। উফ, কি হচ্ছে এটা? ডেটাগুলো কিছুতেই সফটওয়্যারে আপলোড হচ্ছে না। একটা এরর দেখাচ্ছে, ইনভ্যালিড ক্যারেক্টার ইন ফাইল। আমি তো সব ঠিকঠাকই দিয়েছি। সে রাগে মাউসটা টেবিলে রাখল। অনুরাগ লক্ষ্য করল রিয়া ফ্রন্ট এন্ডে ডেটা এন্ট্রি করছে, যেটা তার বিভাগের কাজ। সে কিছুক্ষণ রিয়াকে কাজ করতে দেখল। রিয়া চেষ্টা করতে করতে হতাশ হয়ে গেল। তার চোখে আবার সেই অসহায়ত্ব ফুটে উঠল, যা ডিবেটের শেষে দেখা গিয়েছিল। ছাড়ো, আমার মাথায় আসছে না। আমি হার মেনে নিলাম। তোমার ওই লজিক বাজ কম্পিউটার মাইন্ডই হয়তো এটা বুঝতে পারবে। আমি কোনো কম্পিউটার না, আমি ইমোশন দিয়ে কাজ করি। কথাটা বলেই রিয়া চেয়ার থেকে উঠতে গেল। দাঁড়াও। রিয়া অবাক হয়ে তাকালো। অনুরাগ তার জায়গা থেকে উঠল না, কিন্তু রিয়ার কম্পিউটারের স্ক্রিনের দিকে সামান্য ঝুঁকে তাকালো। তুমি ডেটা এন্ট্রি করার সময় কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেছো, যেমন রুপি, সাইন বা কমা। এই সফটওয়্যারটা শুধু র ইন্টিজার বা টেক্সট সাপোর্ট করে। ডেটাবেসের লজিক এটা, ইনভ্যালিড ক্যারেক্টার নয়। তোমার দেওয়া ইনপুটটা ভুল ছিল। মানে? আমি তো ঠিকই দিয়েছি, এটাই তো অর্থনীতির ডেটা। অনুরাগ তার কিবোর্ডে হাত রাখল। কোনো কথা না বলে সে দ্রুত রিয়ার সিস্টেমে একটা ছোট স্ক্রিপ্ট লিখল। স্ক্রিপ্টটা 1 সেকেন্ডের মধ্যেই সমস্ত ডেটা ফাইল থেকে ইনভ্যালিড ক্যারেক্টারগুলো ফিল্টার করে দিল। তারপর ডেটা আপলোড হয়ে গেল। সব মিলিয়ে 1 মিনিটের কাজ। হয়ে গেছে। এবার দেখো, তোমার ডেটাবেসের লজিকও ঠিক আছে, আমার লজিকও ঠিক, শুধু ডাটা হ্যান্ডলিংয়ের পদ্ধতিটা ভুল ছিল। এবার কাজ শুরু করো। রিয়া পুরোপুরি হতবাক। সে অনুরাগের দিকে তাকিয়ে থাকলো। এই মানুষটা থেকে বাগ বলেছিল, কিন্তু কিন্তু এই মুহূর্তে সেই বাগ ফিক্সিং এর দক্ষতা দেখিয়ে দিল। তার মুখের গাম্ভীর্য তখন রাগ নয়,
শুধু কাজের মনোযোগ। ধন্যবাদ। তুমি খুব ভালো ফিক্স করতে পারো। অনুরাগ সামান্য মাথা নাড়ালো। তার ঠোঁটের কোণে একটা অস্পষ্ট ভাঁজ দেখা গেল। এটা পুরোপুরি হাসি নয়, তবে গাম্ভীর্যের চাদরটা একটু সরে গেল যেন। এটা আমার কাজ, আর ডিবেটের দিন আমি তোমাকে যা যা বলেছি তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। রিয়া মাথা নিচু করে আবার স্ক্রিনের দিকে তাকালো। তার মুখে হাসি ফিরল না, কিন্তু চোখের রাগটা উধাও হলো। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তোমার লজিক ঠিকই ছিল। আমি বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাকে কাজ শুরু করি, আমাদের হাতে সময় কম। যদিও তারা কোনো বন্ধুত্বপূর্ণ কথা বলেনি, কিন্তু তাদের মধ্যেকার বরফটা যেন গলতে শুরু করলো। এখন তাদের সম্পর্কটা ঝগড়া বিবাদের চেয়েও বড় একটা চ্যালেঞ্জ, একটি যৌথ প্রজেক্টের সাফল্য। তাদের কাজের বিরতিতে যখন রিয়া ওয়াশরুমে গেল, তখন অনুরাগ তার ডেস্কের নিচে রাখা নোটপ্যাডটা দেখল। সরি লেখা চিরকুটটা এখনো সেখানেই ভাঁজ করা আছে। এখন আর এটা দরকার নেই। নীরব ক্ষমা কাজের মাধ্যমে হয়ে গেছে। সে নোটপ্যাডটা আবার পকেটে ঢুকিয়ে নিল, কিন্তু ল্যাবের দরজার বাইরে থেকে তাদের দিকে তাকিয়েছিল নেহা আর অভিরূপ। দেখলি তো নেহা, অনুরাগলেও ওর মধ্যে মানুষের মতো সাহায্য করার একটা কোড আছে। আর রিয়া ওর গাম্ভীর্যকে কাজে লাগিয়ে চুপচাপ ওকে দিয়ে নিজের কাজ করিয়ে নিয়েছে। রিয়ারি হাসি না থাকাটা শুধু ওর ওপর রাগ দেখানোর একটা নতুন কৌশল। দেখিস, ও ঠিক ওকে দিয়ে হাসিয়ে ছাড়বে। প্রজেক্টের জন্য এখন প্রায় রোজই ল্যাব এবং লাইব্রেরিতে অনুরাগ আর রিয়াকে একসঙ্গে দেখা যায়। তাদের কাজ চলছে কঠিন নিরাপত্তায়। রিয়া তার দুষ্টু হাসিটা পুরোপুরি মুছে ফেলেনি, কিন্তু অনুরাগের দিকে তাকিয়ে হাসা বন্ধ করে দিয়েছে। অনুরাগও এখন আর গজগজ করে না, তবে তার গাম্ভীর্য বিন্দুমাত্র কমেনি। একদিন বিকেলবেলা প্রজেক্টের ডেটা অ্যানালিসিস শেষ। এখন ফাইনাল রিপোর্টের কাঠামো তৈরি করতে হবে। তারা ক্যান্টিনের এক কোণে বসে কাজ করছিল। আচ্ছা, এই যে অর্থনৈতিক মডেলটা তৈরি করা হয়েছে, এর প্রভাব সমাজের নিম্ন আয়ের গ্রুপে কেমন হবে সেটা তুমি একটা গ্রাফের মাধ্যমে দেখাতে পারো? পারবো, কিন্তু তোমার ইকোনমিক্সের দিক থেকে কোনো অনুমান আছে? আমি শুধু ডেটা দেখব, তুমি তার ব্যাখ্যা দেবে। আমার ব্যাখ্যা তো ইমোশনাল হবে, তুমি তো সেটা নেবে না। আমি শুধু লজিক নেব। এই প্রথম অনুরাগ রিয়ার কথাগুলো নিয়ে সরাসরি কোনো তর্ক করল না, বরং সেটা এড়িয়েই গেল। রিয়া মনে মনে খুশি হলো। অনুরাগের গাম্ভীর্যের দেওয়ালটা একটু নড়বড়ে হচ্ছে। তারা যখন গভীর মনোযোগে কাজ করছে, তখন ক্যান্টিনে প্রবেশ করলো একটি স্মার্ট এবং আত্মবিশ্বাসী মেয়ে। তার নাম সোহিনী, অনুরাগেরই ব্যাচ। সোহিনী কম্পিউটার সায়েন্সের ছাত্রীদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছাত্রী, এবং বহুদিন ধরেই অনুরাগের উপর তার এক ধরনের নীরব আকর্ষণ তো আছেই। অনুরাগ অবশ্য তার অস্তিত্ব নিয়ে সম্পূর্ণ উদাসীন ছিল। সোহিনী সোজা অনুরাগের টেবিলে এসে দাঁড়ালো। অনুরাগ, তুমি এখানে? আমি তো তোমাকে ল্যাবে খুঁজছিলাম। তোমার কাছে একটা অ্যাডভান্সড অ্যালগরিদম নিয়ে কথা বলার ছিল। ও হাই সোহিনী, আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, বলো। এই প্রজেক্টটা ইকোনমিক্সের সঙ্গে। ফাইনাল ইয়ারে এসে এসব নিয়ে সময় নষ্ট করছো কেন? ডেটা সায়েন্সের আরও তো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। না, এটা একটা আন্তঃবিভাগীয় প্রজেক্ট, আমার কাছে এটাও সমান গুরুত্বপূর্ণ। সোহিনী তখন রিয়ার দিকে তাকালো। রিয়া ততক্ষণ একটা পেনের ঢাকনা কামড়াচ্ছিল, নীরবে পরিস্থিতিটার পর্যবেক্ষণ করছিল। হাই, তুমি রিয়া তাই না? ইকোনমিক্সের। তোমার কাজটা কি খুব কঠিন? আমি চাইলে অনুরাগকে ডেটা অ্যানালিসিসে আরও ভালো করে সাহায্য করতে পারি। আমার ওই বিষয়ে স্পেশালাইজেশন আছে। সোহিনীর গলায় স্পষ্ট প্রতিদ্বন্দ্বিতা। অনুরাগ বুঝতে পারল পরিস্থিতি খারাপ হচ্ছে। ধন্যবাদ সোহিনী, কিন্তু রিয়া তার নিজের বিভাগের কাজ খুব ভালো জানে। আর স্যার তোমাকে নয়, রিয়াকেও আমাকেই দায়িত্ব দিয়েছেন, তাই আমরা দুজন একসঙ্গে কাজ করছি। ও ঠিক আছে, কিন্তু অনুরাগ, তুমি এত গম্ভীর কেন? তোমার মুখে একটু হাসি থাকলে তো আরও ভালো লাগবে। একটু হাসো না। সোহিনীর কথা শুনে রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। তার মুখে সেই মিটিমিটি দুষ্টু হাসিটা ফিরে এলো। এই হাসিটা সরাসরি সোহিনীকে উদ্দেশ্য করে নয়, অনুরাগের জন্য। ও, অবশেষে অনুরাগকে হাসানোর জন্য আরও একজনকে খুঁজে পাওয়া গেল। সোহিনী, তুমি কি এই রামগরুরের ছানাকে হাসানোর মিশনে আমার প্রতিদ্বন্দ্বী হতে চাইছো নাকি? সোহিনী অবাক হয়ে রিয়ার দিকে তাকালো।
অনুরাগের মুখটা রাগে কালো হয়ে গেল। রিয়া, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো। আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো শুধু সোহিনীকে উৎসাহ দিচ্ছিলাম। রাখছো কেন? ও তো তোমার ভালোর জন্যই বলছে। সোহিনী তখন বুঝতে পারলো এখানে একটা অন্যরকম ঝামেলা চলছে। এই অনুরাগ, তুমি হাসো না কেন গো? তোমার এই গাম্ভীর্যতা কিন্তু একদম ভালো না। রিয়া না পারলেও হাসির কারণ আমি তোমার অবশ্যই হব, তুমি দেখে নিও। আমার গাম্ভীর্য, আমার হাসি, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কার সঙ্গে কাজ করব বা কার সঙ্গে কথা বলবো সেটা তৃতীয় কোনো ব্যক্তির মাথা ব্যথা হওয়া উচিত নয়। সোহিনী, তুমি ল্যাবে যাও, আমি পরে আসছি। অনুরাগের এই অপ্রত্যাশিত জোরালো প্রতিক্রিয়ায় সোহিনী কিছুটা আহতই হলো। সে বুঝতে পারল অনুরাগ তাকে নয় বরং রিয়াকে রক্ষা করছে। সোহিনী কিছু না বলে রাগে মুখ ঘুরিয়ে চলে গেল। সোহিনী চলে যেতেই রিয়া টেবিলের উপর ঝুঁকে পড়ল। তার চোখ তখনও জ্বলজ্বল করছে। শুধু রাগ রাগ আর রাগ। আমি তো শুধু মজা করছিলাম। কেন এত রেগে গেলে? আর কেনই বা সোহিনীকে তাড়িয়ে দিলে? ও তো তোমাকে হাসানোর চেষ্টা করছিল। কারণ আমার মনে হয়েছে আমি আমার বাগ ফিক্সিংটা নিজেই করব। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আমার পছন্দ নয়। অনুরাগ এই প্রথম রিয়াকে ঘুরিয়ে বাঘের খোঁচা দিল, কিন্তু তার গলার স্বরে ছিল স্পষ্ট অধিকারবোধ। তুমি কি বলতে চাইছো? আমি তোমার বাগ? আর এই বাগ ফিক্সিং এর দায়িত্বটা তুমি নিজেই নিতে চাও? অনুরাগ রিয়ার চোখে চোখ রাখল। এই প্রথম তাদের নীরবতা ভাঙল এবং ব্যক্তিগত ইমোশন প্রকাশ্যে এলো। তোমার এই হাসির জ্বালাতন আর আমার এই অহেতুক রাগ, এটা একটা পারফেক্ট লুপ তৈরি করেছে। আর এই লুপের ভেতরে অন্য কাউকে ঢোকাতে আমি চাই না। কথাটা বলেই অনুরাগ তার নোটসগুলো গুছিয়ে নিল। রিপোর্টের কাজটা কাল করব, আমি চললাম। অনুরাগ চলে গেল। রিয়া তখনও ক্যান্টিনের চেয়ারে বসে আছে। তার মুখের হাসি এবার আসলো, সত্যিকারের আনন্দের হাসি। পারফেক্ট লুপ। বাহ, আমার রামগরুরের ছানাটা তো দেখছি এবার অনাবিষ্কৃত ইমোশন কোড লিখছে। সোহিনীকে তাড়িয়ে দেওয়া আর এই স্বীকারোক্তি, ডিবেটের সব অপমান এক মুহূর্তে মুছে গেল। ঠিক তখনই অভিরূপ আর নিয়া তাদের দিকে এগিয়ে এলো। কিরে রিয়া, তোর তো বেশ আনন্দই হচ্ছে। কি হলো? সোহিনী গেল কই? আমাদের পারফেক্ট লুপের মধ্যে একটা অননুমোদিত ইউজার ঢোকার চেষ্টা করছিল। অ্যাডমিন তাকে তাড়িয়ে দিয়েছে। মানে? মানে অনুরাগকে রাগাতে আমার হেব্বি লাগে, আর আমাকে রাগাতে ওর। এই লুপে এখন আর কাউকে ঢুকতে দেব না। দেখিস, এবারও সত্যিই হাসবে। আন্তঃবিভাগীয় প্রযুক্তির চূড়ান্ত সময়সীমা প্রায় চলে এসেছে। ফাইনাল রিপোর্ট জমা দিতে হবে আগামীকাল সকালে। অনুরাগ আর রিয়া দুজনের নিজেদের সবটুকু দিয়ে ল্যাবে কাজ করছে। ল্যাব প্রায় ফাঁকা। রিপোর্টের কাঠামো আর ডেটা ভিজুয়ালাইজেশন তৈরির কাজ করছিল অনুরাগ। রিয়া পাশে বসে অর্থনৈতিক ব্যাখ্যাগুলো লিখছিল। তাদের মধ্যেকার আলোচনা এখন মূলত কাজের মধ্যেই সীমাবদ্ধ, ওই ঠান্ডা, তীক্ষ্ণ এবং প্রায় তর্কে পরিণত হয়। রিয়া, তোমার এই প্যারাগ্রাফের লজিকটা মেলেনি। ডেটা বলছে গ্রামের দিকে শিল্পায়ন কমেছে, আর তুমি লিখছো শ্রমিকরা খুশি। ইমোশন দিয়ে কাজ করলে এমনটাই হয়। আহ, আমি খুশি লিখিনি, লিখেছি মানিয়ে নিয়েছে। এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে গেলে ইকোনমিক্সের সেন্স লাগে। শুধু বাইনারি কোড বুঝলে হয় না কম্পিউটার ভাষায়। তুমি তোমার গ্রাফটা ঠিক করো। আমার গ্রাফ একদম নির্ভুল। তোমার ভাষার ত্রুটিতে পুরো রিপোর্টটাই ফেল করতে পারে। আমার ভাষা নির্ভুল। তোমার মাথাটা শুধু হার্ডওয়্যার আর সফটওয়্যার দিয়ে ভর্তি, আর কিছু নেই। ঠিক সেই মুহূর্তেই একটি ভয়ানক শব্দ করে কম্পিউটারের স্ক্রিনটি ক্র্যাশ করলো। স্ক্রিনে দেখা গেল এক ভয়াবহ ব্লু স্ক্রিন অফ ডেথ। পুরো ল্যাবের লাইট একেবারে কেঁপে উঠল। সর্বনাশ! কি হলো এটা? আমাদের সমস্ত কাজ, সব ডেটা, সব গেল। অনুরাগ মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। তার মুখটা এবার রাগে নয়, সম্পূর্ণ হতাশায় কালো হয়ে গেল। গত কয়েকদিনের সমস্ত পরিশ্রম এক মুহূর্তে মুছে গেল। এইসব তোমার জন্যই হয়েছে। নিশ্চয়ই তুমি কাজ করার সময় কোনো উল্টোপাল্টা কমান্ড দিয়েছিলে। আমি জানি তোমরা ইমোশনাল মানুষরা কোনো সিস্টেমকে স্থিতিশীল রাখতে পারো না। আমার জন্য? আমি তো শুধু লেখালেখি করছিলাম। নিশ্চয় তোমার ওই প্রিমিটিভ কম্পিউটারেরই কোনো সমস্যা ছিল।
তোমার লজিকই তো পুরো রিপোর্টটাকে ধ্বংস করে দিল। আমার ইমোশন তো এখন কান্নায় ফেটে পড়ছে। তোমার লজিক কোথায় গেল? চুপ করো। এরকম পরিস্থিতিতে চিৎকার না করে শান্ত থাকো। এখন আমাদের একটা সলিউশন দরকার, আর তোমার এই চিৎকার সেই সলিউশন নয়। অনুরাগ দ্রুত হাতে কম্পিউটারটি পরীক্ষা করতে শুরু করলো। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে চেয়ারে বসে রইল। তার চোখ জলে ভরে উঠলেও সে পণ করল যে অনুরাগের সামনে সে আর কাঁদবে না। প্রায় 15 মিনিট পর অনুরাগ অত্যন্ত ঠান্ডা মাথায় রুট কজ অ্যানালিসিস করে দেখল এটা আসলে তাদের নয়, ল্যাবের একটি পুরনো সার্ভার আপডেটের ফল, যার জন্য বিদ্যুতের সাপ্লাইয়ে গোলমাল হয়েছিল। তবে সৌভাগ্যবশত সে কাজের ফাঁকে দ্রুতই ব্যাকআপ নিয়ে রেখেছিল। ডেটা হারায়নি, আমার কাছে ব্যাকআপ আছে। আমি এখনই রিস্টোর করে দিচ্ছি। ব্যাকআপ কখন নিলে? কাজ শুরু করার প্রথম মিনিটেই। আমার লজিক বলে যেখানে ইমোশনাল ডেটা এন্ট্রি হয় সেখানে ক্র্যাশ হতে পারে, তাই আমি ঝুঁকি নিই। রিয়া হা করে অনুরাগের দিকে তাকিয়ে রইল। এই গাম্ভীর্যপূর্ণ রাগী ছেলেটা কাজের প্রতি কতটা সচেতন। ও, তার মানে তুমি ধরিয়ে নিয়েছিলে যে তোমার বাগ একটা ঝামেলা করবেই, তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলে? হ্যাঁ, আমি জানি তোমার মতো অস্থির মন নিয়ে কাজ করলে সিস্টেমে ত্রুটি আসা স্বাভাবিক। আর শোনো, আমার এই সতর্কতার জন্যই তোমার ইমোশনাল ডেটাগুলো বাঁচলো। কৃতজ্ঞ থেকো। আমি কৃতজ্ঞ নই, তুমি শুধু নিজের কৃতিত্ব দেখাচ্ছ। আমার তো মনে হয় তুমি এটা ইচ্ছে করে করেছো, যাতে আমি আবার তোমার সঙ্গে ঝগড়া করি। অনুরাগ এবার কম্পিউটারের কাজ শেষ করে সরাসরি রিয়ার দিকে তাকালো। তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি শান্ত হয়েছো। এনো। কথাটা বলেই অনুরাগ তার টিফিন বক্স থেকে একটি স্যান্ডউইচ বের করে রিয়ার দিকে এগিয়ে ধরল। এটা কি? স্যান্ডউইচ। খিদে পেয়েছে আর তুমি চিৎকার করছিলে, তাই ধরে নিলাম তোমারও খিদে পেয়েছে। খাও, তারপর কাজ করো। রিয়া হতবাক, স্যান্ডউইচটা দেখল, তারপর অনুরাগের গম্ভীর মুখটা। এই মুহূর্তে অনুরাগ একটা রাগী প্রেমিকের মতো নয়, একটা দায়িত্বশীল সহকর্মীর মতো আচরণ করছে। এই প্রথম তারা ঝগড়া না করে একসঙ্গে কিছু খাচ্ছে। রিয়া স্যান্ডউইচটা নিল। তাদের মধ্যেকার উত্তেজনা তখন খিদের কাছে হার মেনেছে। এটা খুব ভালো খেতে। তোমার লজিক বলে খিদে পেলে কাজ করা যায় না, তাই তো? লজিক নয়, এটা ফিডব্যাক। তোমার চিৎকার বলছিল তুমি ক্লান্ত। আর শোনো, একটা কথা জিজ্ঞেস করার ছিল। তুমি কি সত্যি আমাকে হাসানোর জন্য এসব করো? তুমি কি জানতে চাও? হ্যাঁ। আমার হাসি তোমার কাছে বাঘ হতে পারে, কিন্তু সেই বাঘের ডেফিনেশন আমি কাউকে দেব না। তুমি নিজেই খুঁজে বের করো। আর তোমার ওই লজিক বাজ মুখটা নিয়ে সারা জীবন থেকো না, এটা অসহ্য। খেতে খেতে কথা বলতে গিয়ে রিয়া বিষম খায়, আর অনুরাগ সঙ্গে সঙ্গে জলের বোতলে গিয়ে বলে, তুমি আমাকে রামগরুরে ছানা বলো, আর তুমি নিজে তো সাক্ষাৎ একটা উড়নচণ্ডী। খেতে খেতে বকবক করেই যাচ্ছে সমানে। জলটা খাও। রিয়া জল খায় আর চুপ করে তাকিয়ে থাকে অনুরাগের দিকে, যেন একটা বাচ্চা মেয়ে পুরো। এরপর খাওয়া শেষ হলে রিয়া তার রিপোর্ট নিয়ে আবার গম্ভীর হয়ে গেল। অনুরাগও মাথা ঝাঁকিয়ে আবার নিজের কাজে মন দিল। তাদের মধ্যেকার নীরবতা ফিরে এলো, কিন্তু সেই নীরবতা এখন একটা নতুন সুর, একে অপরের প্রতি তীব্র সচেতনতা। ঠিক সেই সময় তাদের ডিপার্টমেন্টের ওয়াচম্যান দরজার কাছে এসে উকি দিল। স্যার, ম্যাম, অনেক রাত হলো, এখন বাড়ি যান, কাল সকালে আবার কাজ করবেন। অনুরাগ আর রিয়া ঘড়ি দেখল, রাত প্রায় 11টা। দুজনেই রিপোর্টটা গুছিয়ে ব্যাগে ভরল। চলো, কাল সকালে দেখা হবে। হ্যাঁ, আর শোনো, আগামীকাল সকালের রিপোর্টটা ভুল হলে তোমার লজিকের ত্রুটির জন্যেই হবে। আমার কোনো ইমোশন এর জন্য দায়ী নয়। তারা ল্যাব থেকে বেরিয়ে গেল। পথে একবারও একে অপরের দিকে তাকালো না, কিন্তু ল্যাবের বাইরে অভিরূপ আর নেহা তাদের জন্যই অপেক্ষা করছিল। এই তোরা এত রাত করিস কেন? ডিবেটের পর আবার নতুন করে ঝগড়া করছিস নাকি? ঝগড়া নয় দাদা, লজিক আর ইমোশনের সংঘর্ষ। আর একটা কথা শোনো, এই রামগরুরের ছানাটা কিন্তু বেশ যত্ন নেয়। আমাকে স্যান্ডউইচ খাওয়ালো, বিষম খেলাম বলে জলও খাওয়ালো। অনুরাগ অভিরূপ আর নেহাকে দেখে একটু অস্বস্তিতে পড়ল। চলো দাদা, যাওয়া যাক। আমাদের রিপোর্ট প্রায় কমপ্লিট, কোনো ত্রুটি নেই। ত্রুটি নেই? হ্যাঁ, কাল সকালে দেখা যাবে। অনুরাগ রিয়ার কথায় পাত্তা না দিয়ে অভিরূপের সঙ্গে হেঁটে চলে গেল।
রিয়া আর নেহা পিছনে দাঁড়িয়ে হাসতে থাকলো। তাদের হাসিটা আজ আর উস্কানির নয়, বরং তাদের মধ্যেকার ঝগড়াঝাটির এক আনন্দের বহিঃপ্রকাশ। পরের দিন সকালে অনুরাগ আর রিয়া প্রজেক্টের রিপোর্ট একসঙ্গে জমা দিল। ল্যাব অ্যাসিস্ট্যান্ট যখন তাদের রিপোর্টের মান দেখে প্রশংসা করলেন, তখন দুজনেই একে অপরের দিকে একবার তাকিয়ে দ্রুত চোখে সরিয়ে নিল। কোনো বিজয়ের হাসি নয়, শুধু চাপা স্বস্তি। প্রজেক্টের চাপ শেষ হতেই অনুরাগ আবার তার গাম্ভীর্যের খোলসে ফিরে গেল। রিয়াও এখন আর তাকে উদ্দেশ্য করে হাসছে না বা বিরক্ত করছে না, কিন্তু এই নীরবতা অনুরাগকে নতুন করে জ্বালাতে শুরু করলো। তার মনে হলো যেন তার সিস্টেমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলটাই মিসিং। অসহ্য। এবার আর জ্বালাতন করছে না কেন? আমার দিকে তাকিয়ে হাসছে না কেন? এই নীরবতা তো আগের ফাজলামের চেয়েও বেশি অসহ্য। এ কি শুরু হলো? এদিকে রিপোর্ট জমা দেওয়ার পর সোহিনী অনুরাগের ল্যাবে এসে তার কাছে ডিবেটের জন্য ক্ষমা চাইল এবং প্রজেক্টে সাফল্য লাভ করার জন্য অভিনন্দন জানালো। অনুরাগ, আমি দুঃখিত। রিয়ার সঙ্গে তোমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করাটা আমার উচিত হয়নি। যাই হোক, তুমি অসাধারণ কাজ করেছো। আমরা সবাই তোমার সাফল্য সেলিব্রেট করার জন্য আজ সন্ধ্যায় কফি হাউসে যাচ্ছি। তুমি আসছো তো? অনুরাগ একটু দ্বিধায় পড়ে গেল। রিয়া থাকলে সে হয়তো যেত না, কিন্তু এখন রিয়া তার থেকে দূরে সরে যাচ্ছে। তার মন চাইছিল সোহিনীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে, কিন্তু সে রিয়ার মনোযোগ আকর্ষণ করতে চাইছিল। ঠিক আছে সোহিনী, আসবো। কথাটা বলেই অনুরাগ তার নোটস গুছিয়ে ল্যাব থেকে বেরিয়ে এলো। কিন্তু সে জানতো না যে রিয়া তখন করিডোরের কোণেই দাঁড়িয়েছিল এবং সোহিনীর সাথে তার এই কথোপকথন শুনে ফেলেছে। দেখেছিস, কাজ মিটতেই রামগরুড়ের ছানাটা কোথায় যাচ্ছে? যে মেয়েটাকে কাল তাড়িয়ে দিল, আজ তার সঙ্গে কফি হাউসে। তার মানে আমাকে পাত্তা না দেওয়ার জন্য এত অভিনয়। আরে রিয়া, তুই এত রাগছিস কেন? হয়তো ওরা শুধু প্রজেক্ট নিয়েই কথা বলবে। ও হাসতে শিখে গেছে, কিন্তু আমার জন্য নয়, অন্য কারোর জন্য। এই রাগটা আমার। ও আমাকে নিয়ে পারফেক্ট লুপের কথা বলেছিল, আর এখন অন্য একটা ফোল্ডারে যাচ্ছে। এটা তো চিটিং। রিয়া তখন রাগে ফুঁসতে ফুঁসতে ক্যান্টিনের দিকে চলল। সে মনে মনে পণ করলো আজ বিকেলে সে অভিরূপ আর নেহাকে নিয়ে ওই কফি হাউসে যাবে এবং অনুরাগকে দেখাবে যে সেও একা নন। সেদিন সন্ধ্যায় শহরের সবচেয়ে জনপ্রিয় কফি হাউসে এক অদ্ভুত দৃশ্য। অনুরাগের টেবিলে সোহিনী এবং তাদের টিমের কয়েকজন বন্ধু বসে গল্প করছে। অনুরাগ চুপচাপ বসেছিল, তার মনটা অন্যমনস্ক। অন্যদিকে দরজার কাছে অভিরূপ, নেহা এবং রিয়া প্রবেশ করল। রিয়া একটাও হাসি না দিয়ে চোখে চরম জেদ দিয়ে অনুরাগের টেবিলের ঠিক উল্টো দিকে একটা টেবিলে বসল। অনুরাগ রিয়াকে দেখেই চমকে উঠল। তার ঠোঁটের কোণে একটা হাসি আসতে চাইলেও সেটা জোর করে আটকে দিল। ও, রিয়াও এসেছে? আচ্ছা অনুরাগ, তোমাদের প্রজেক্টের পর ওর সঙ্গে আর কথা হয় না, নাকি ডিবেটের ঝগড়া এখনো চলছে? অনুরাগ কোনো উত্তর দেওয়ার আগেই রিয়া অভিরূপকে উদ্দেশ্য করে জোরে হেসে উঠল, যদিও এই হাসিটা কৃত্রিম, অনুরাগকে দেখানোর জন্য। আরে অভিরূপ দা, তুমি তো জানো আমি রামগরুড়ের ছানাদের সঙ্গে কথা বলতে পারি না। এখন তো ও অন্য কারোর সঙ্গে হাসতে শিখে গেছে। আমি শুধু আমার বন্ধুদের নিয়েই খুশি। অনুরাগ এবার রাগে ফুঁসতে শুরু করলো। সে বুঝতে পারলো রিয়া তাকে ভুল বুঝেছে এবং ইচ্ছে করে তাকে উস্কাচ্ছে। অসহ্য। আমাকে পাত্তা দিচ্ছে না, আর অভিরূপদার সঙ্গে এত হাসি। ও কি আমাকে জ্বালানোর জন্য এখন অভিরূপদাকে ব্যবহার করছে? অনুরাগ তখন সোহিনীকে উদ্দেশ্য করে বলল, সোহিনী, তোমার এই নতুন অ্যালগোরিদম নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল। চলো বাইরে গিয়ে একটু আলোচনা করা যাক। এই কথাটা বলেই অনুরাগ উঠে দাঁড়ালো। রিয়াকে দেখানোর জন্য সে ইচ্ছে করে সোহিনীর প্রতি আগ্রহ দেখালো। রিয়া অনুরাগকে চলে যেতে দেখলো, তার মুখের কৃত্রিম হাসিটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। দেখেছিস, দেখলি তো, ও আমাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। আমার এই হাসি, এই পাগলামি সবই এখন ওর কাছে মূল্যহীন। রিয়া তখনই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং বাইরে অনুরাগকে অনুসরণ করলো। কফি হাউসের বাইরে তখন মৃদু বৃষ্টি পড়ছে। অনুরাগ আর সোহিনী একটা আর্কেডের নিচে দাঁড়িয়ে কথা বলছিল। রিয়া দ্রুত পায়ে এগিয়ে গেল। শোনো, আমি জানি তোমার হাসি না হাসার কারণ আমি নই। আমার আর তোমাকে জ্বালাতে হবে না। তুমি তোমার লজিক্যাল জীবন কাটাও। আর তুমি কেন এখন আর হাসছো না? তোমার কি হাসি শেষ হয়ে গেল?
নাকি তুমি অভিরূপদার সঙ্গে ফ্ল্যাট করে আমাকে ঈর্ষান্বিত করতে চাইছো? আমি ফ্লার্ট করছি না। আর তুমি তুমি তো আমার সামনে একটা অন্য মেয়ের সঙ্গে হাসি নিয়ে কথা বলছো। তুমি আমাকে কি ভাবো? আমি কি তোমার জীবনের একটা ফাজলামো? হ্যাঁ, তুমি আমার জীবনে সবচেয়ে বড় ফাজলামো, একটা বাগ, একটা ভাইরাস, একটা অসহ্য আকর্ষণ। তুমি না থাকলে আমার এই গাম্ভীর্য, এই লজিক সব ঠিক থাকতো। আমার মাথায় রক্ত ওঠে তোমার জন্য। তুমি আমার সব মনোযোগ কেড়ে নাও। সোহিনী হতবাক হয়ে দুজনকে দেখছিল। সে বুঝল এখানে তার কোনো জায়গা নেই। সে চুপচাপ সরে গেল। যদি তোমার এতই রাগ হয় তবে তুমি কেন আমাকে স্যান্ডউইচ খাওয়ালে? কেন আমার ডেটা ফিক্স করলে? কেন সোহিনীকে তাড়িয়ে দিলে? কারণ অনুরাগ একটা গভীর শ্বাস নিল। সে জানতো এখন যা বলবে সেটাই তাদের সম্পর্কের শেষ কথা। কারণ আমি তোমার নীরবতা সহ্য করতে পারি না। আমি জানি না কেন, কিন্তু আমার রাগ তোমার ওই দুষ্টু হাসির সঙ্গে মিশে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করে। তুমি না হাসলে আমার খুব খুব খারাপ লাগে। আমি আসলে তোমাকে খুব দেখতে চাই। তোমার পাগলামি আর তোমার হাসিটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। অনুরাগের চোখে গাম্ভীর্য ছিল, কিন্তু গলায় ছিল সম্পূর্ণ সততা। রিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এই গাম্ভীর্যপূর্ণ মানুষটা যে এভাবে অনুভূতি স্বীকার করতে পারে তা সে ভাবেইনি। আর তুমি তুমি তো কখনো হাসোই না। তুমি তো হাসাও। আমি যদি নিজে থেকেই হাসি তাহলে তুমি এই পাগলামি করার সুযোগ পাবে। আর তাছাড়া তোমার এই পাগলামির জন্য আমার রাগ লাগে, কিন্তু এই রাগটা আনন্দদায়ক। এটাই আমার জীবনের একমাত্র পারফেক্ট লুপ। সবচেয়ে বড় কথা, তুমি যদি না হাসো তাহলে যেমন আমার লজিক ভেঙে যায়, তেমন তোমার মতো উড়নচণ্ডী, ফাজিল, অবুঝ মেয়েকে সামলানোর জন্য আমার মতো একটা গম্ভীর, সিরিয়াস, রাগী ছেলেই প্রয়োজন। আমরা দুজনেই একে অপরের জন্য সমানভাবে প্রয়োজনীয়। রিয়া আর হাসি আটকাতে পারল না। এবার সে মন খুলে হেসে উঠল। সেই হাসি যা দিয়ে সে অনুরাগকে রোজ জ্বালাতো, কিন্তু আজ সেই হাসি অনুরাগের মুখে স্বস্তি এনে দিল। বুঝেছি, তোমার কম্পিউটার সিস্টেমে আমার হাসিটা হলো তোমার রিবুট বাটন। আচ্ছা, তুমি রামগরুরের ছানা আর আমি তোমার ছিটিয়াল বন্ধু। এখন খুশি? খুব খুশি। এবার চলো কফি হাউসে, আমার একটা জিনিস তোমায় দেওয়ার আছে। অনুরাগ রিয়ার হাত ধরে কফি হাউসের দিকে ফিরল। সে ল্যাবে থাকাকালীন একটা ছোট্ট পোস্টার তৈরি করেছিল। তাতে লেখা ছিল, ইমোশন, দিস ইজ ফাউন্ড, নো এরর, ফিক্সড বাই রিয়া সেন। সেটা রিয়াকে দেখালো। এবার রিয়া হেসে ওঠে, আর অনুরাগ তাকে জড়িয়ে ধরে প্রথমবারের মতো। তাদের ঝগড়া, রাগ আর বিরক্তি শেষ হলো এক মিষ্টি ভালোবাসার হাসিতে। শেষ হলো আমাদের আজকের গল্প, লেখিকা সুস্মিতা গোস্বামীর কলমে হাসতে তোমায় হবেই। আমাদের আজকের গল্পে রিয়ার ভূমিকায় ছিল অদ্রিজা, অনুরাগের ভূমিকায় ছিল মিনহাজুল, অভিরূপ ও সিনিয়রের ভূমিকায় অতনু, বাকি সিনিয়রদের ভূমিকায় শ্রমণ, নেহার ভূমিকায় সুচিস্মিতা, পূজার ভূমিকায় অঙ্কিতা, মিস্টার সেনগুপ্ত ও ওয়াচম্যানের ভূমিকায় সম্রাট, সোহিনীর ভূমিকায় বর্ণালী, গল্পের কথক, সূত্রধার ও নির্দেশনায় অচ্যুতা, এডিটিং, পোস্টার এবং আবহ নির্মাণে সৌম্যদীপ ও আকাশ, বিশেষ সহায়তা রিম্পা ঘোষ। থাক থাক, জানি জানি, এতদূর যখন চলে এসেছেন তখন না হেসে আর থাকতে পারেননি। কারণ ওই যে লেখিকা বলেছেন, হাসতে তোমায় হবেই। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন আর হাসতে থাকবেন। ধন্যবাদ।